শুনতে পাচ্ছ মলি? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো এটা আজকে স্টার্ট করব। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার আমাদের 11। আমি একটু আসতে বলছি, ঠান্ডায় গলার অবস্থাটা খুব খারাপ, বুঝতে পেরেছো? মানে গলা বলছে যে আমি ঘুমোবো, কিন্তু আমি বলছি না তুই ঘুমোবি না। এই হচ্ছে কন্ডিশনটা। এই ক্যামেরা অন করে রাখো মলি, নেট থাকলে ক্যামেরা অন করে রাখো। না স্যার, হ্যাঁ, আমার নেটটা আজকে একটু সেভ করতে হবে, আমার একটা ক্লাস আছে। বাপরে এখন আবার কি ক্লাস করবে গো 9টার পরে? এত পড়াশোনা করছো, বাপরে বাপ। হ্যাঁ, আমার ইংলিশ ক্লাস আছে। এত পড়াশোনা করলে তুই বাঁচবি কি করে? ও সত্যি, জীবনের কি অবস্থা। দেখি আজকেই কোথায়। ও সত্যি ঠিকই আছে। ঠিকই আছে, পড়াশোনা করে মরে যাওয়া অনেক ভালো, না পড়ে মরার থেকে, তাই না? ঠিকই আছে, অসুবিধা নেই। এবার দেখো, এবার পার্টটা হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ। তো অসিলেশন অ্যান্ড ওয়েভটা কী জিনিস? প্রথমত অসিলেশন মানে কি, যখন কোনো একটা জিনিস অসিলেট করে। এই অসিলেশন জিনিসটা, আমরা অসিলেশন যে মোশনটা, এটাকে 3 রকম মোশনের পার্টে ভাগ করব। একটাকে বলবো আমরা পিরিয়ডিক মোশন, একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে অসিলেটরি মোশন। পিরিয়ডিক মোশনটা কি? যখন কোনো একটা পার্টিকেল কোনো পার্টিকুলার টাইম ইন্টারভালে একটা পার্টিকুলার জায়গাকে সবসময় ক্রস করবে। যেমন আজ যদি বলি কোনো একটা সার্কেলে কিছু একটা ঘুরছে, তো সেটা একটা পার্টিকুলার পয়েন্টকে বারবার একই টাইমে যদি কভার করে, এই টাইমটা যদি ফিক্স থাকে আমরা সেটাকে বলবো তার পিরিয়ডিক মোশন। অসিলেটরি মোশন কি? কোনো পার্টিকুলার পয়েন্টকে বেস করে একটা ফিক্সড টাইম পরে সে জাস্ট টু অ্যান্ড ফ্রো করছে। ফ্রো মানে দূরে যাচ্ছে, টু মানে তার কাছে আসছে, আবার দূরে যাচ্ছে আবার কাছে আসছে পার্টিকুলার সময়, সেটা হলো অসিলেটরি মোশন। এবং এই দুটো মোশনই যেই মোশনটার মধ্যে আছে তাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। মানে এই দুটো মোশনের সিম্পলেস্ট ফর্মটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, বুঝতে পারলে? তো এই 3টে ফর্মের সম্বন্ধে একটুখানি লিখে নাও। প্রথমটা লেখো পিরিয়ডিক মোশন। লেখো পিরিয়ডিক মোশন। লেখো এনি মোশন which repeats itself after regular interval of time that is time period is called periodic motion or harmonic motion. এক্সাম্পল, যেমন নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। একটা কোনো পার্টিকুলার সময়ে তারা একটা সার্কেলকে কমপ্লিট করে, যেমন পৃথিবীর জন্য সেটা 365 দিন। মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। তারপর একটা লেখো মোশন অফ দি পেন্ডুলাম অফ ওয়াল ক্লক। মোশন অফ পেন্ডুলাম অফ ওয়াল ক্লক। এরপর চলে এসো অসিলেটরি মোশন। লেখো the motion of body is said to be oscillatory or vibratory motion if it moves back and forth, মানে যাকে বলে টু অ্যান্ড ফ্রো। if it moves back and forth about a fixed point after regular interval of time লিখেছ? হ্যাঁ স্যার। ফুল স্টপ দিয়ে লেখো the fixed point about which
the body oscillates is called mean position or equilibrium position, is called mean position or equilibrium position. Example लिखो, vibration of the wire of sitar পরেরটা লেখো, oscillation of mass suspended from spring. লিখেছো? পরেরটা লেখো, simple harmonic motion. স্যার লিখেছি। লেখো, simple harmonic motion is the simplest form of vibratory or oscillatory motion. লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানে কয়েকটা টার্মিনোলজিস থাকে, সেগুলোকে একটা একটা করে বুঝে নাও, লিখতে হবে না। প্রথম যে টার্মটা সেটা হচ্ছে মিন পজিশন। মিন পজিশনটা কী জিনিস দেখো, মিন পজিশন জিনিসটা হচ্ছে কি এলো এখন, সানিয়া তুমি এই কদিন কোথায় ছিলে? হ্যাঁ, তোমার কথা আটকে যাচ্ছে। দেখো, মিন পজিশন হচ্ছে সেই পজিশনটা, আমি যে বললাম না যে একটা কোনো পার্টিকুলার পজিশন থেকে, ধর আমি বললাম এই লাইনটাতে একটা কোনো পার্টিকেল ভাইব্রেট করছে, তো এই যে পজিশনটা, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে ছেড়ে সে একবার এইদিকে যাবে, আবার এখানে আসবে, আবার এইদিকে যাবে, আবার এখানে আসবে। তো এই পুরো মোশনটার মাঝখানে তুমি দেখো এই যে পজিশনটাকে ক্রস করে করে যাচ্ছে, এই পার্টিকুলার পজিশনটাকে বারবার সে ক্রস করবে, এটা কি বলছি মিন পজিশন। এবং এখানটাতে তার যে এনার্জি আছে সেটা জিরো থাকে, বুঝতে পারলে? পোটেনশিয়াল এনার্জি জিরো হয় মিন পজিশনে। যখন এই যে মিন পজিশন এইখান থেকে যখন সে ডান দিকে গেল কিংবা বাঁ দিকে গেল, তখন যে ডিস্টেন্সটা সে কভার করবে সেটা কিন্তু সেম হতে হবে। মানে যদি এইখান থেকে এখানে সে প্লাস এ ডিস্টেন্স যায়, এখানেও এ ডিস্টেন্সই যাবে, কিন্তু উল্টো দিকে এটাকে আমি বলবো মাইনাসে, এই দুটো ডিস্টেন্স সেম থাকবে। তো মিন পজিশন থেকে সেই দুই দিকে ম্যাক্সিমাম যতটা করে ডিস্টেন্স যাচ্ছে এদেরকে বলা হয় অ্যামপ্লিটিউড, বুঝতে পারলে? এটাকে আমি কি বলছি, মিন পজিশন, এটাকে আমি কি বলছি, অ্যামপ্লিটিউড। যেমন যদি আজ তোমাকে আমি বলে একটা পেন্ডুলামকে তুমি রেখে দিয়েছো এরকমভাবে, সেই নিচে এখানে ছিল, একে তুমি কি করলে, এখানে তুলে আনলে, এখন সে এখানে চলে এসছে। যখন তুমি একে ছাড়বে তখন এই পেন্ডুলামটা এখানে আসবে, এবং এইখান থেকে আবার যতটা সে এখানে হাইট উঠেছিল ততটাই সে উঠে যাবে, বুঝতে পারলে? সেম হাইট উঠবে। তো এর জন্য এইটা হলো তার অ্যামপ্লিটিউডটা, আর এইটা হচ্ছে তার মিন পজিশন, বুঝতে পারলে? পেন্ডুলামের জন্য। এবং একটা টাইম পিরিয়ড, এটার বলতে কি বোঝায়, যে একবার সে মিন থেকে স্টার্ট করলো, মিন থেকে স্টার্ট করে প্লাস এতে গেল, আবার প্লাস এ থেকে রিটার্ন করে মিনে এলো, এখান থেকে আবার মাইনাস এতে গেল,
তারপর আবার মাইনাস এ থেকে রিটার্ন করে প্লাস এতে এলো, বুঝতে সরি মিন পজিশনে এলো। এই যে পুরোটা হলো এখানটাতে, এই পুরোটা হওয়ার জন্য যে টাইমটা লাগলো, মানে প্রথমে প্লাস এ, তারপর মিন, তারপর মাইনাস এ, তারপর মিন, এই পুরোটাকে বলা হয় কি একটা টাইম পিরিয়ড, বুঝতে পারলে? পুরো সময়টাকে, বুঝতে পারছো কেসটা কি বললাম? হুম হ্যাঁ স্যার। হুম লিখে নাও এটাকে, তারপর আমি বাকিটা বলছি। হয়ে গেছে স্যার। আচ্ছা, যদি আজকে কোনো ওয়েভের ফাংশন আমাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি কীভাবে বলবো? এরকমভাবে, একটা ওয়েভকে আমি বললাম জিরো থেকে স্টার্ট করলো, ম্যাক্সিমাম গেল, আবার জিরোতে এলো, আবার নেগেটিভে ম্যাক্সিমাম, আবার জিরো হলো। তো এই যে ম্যাক্সিমামটা গেল উপরের দিকে, এটাকে আমরা বলবো তার অ্যাম্পলিটিউড প্লাস এ। নিচের দিকে এলো, এটাকে আমরা বলবো তার অ্যাম্পলিটিউড মাইনাস এ। এবং এই জিরো থেকে স্টার্ট করলো, এটাকে আমরা কী বলছি? কোনখান থেকে স্টার্ট করছে না, তার মিন পজিশন থেকে। তো এখান থেকে গিয়ে আবার সেখানে চলে এলো এই একই পয়েন্টে। এইটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা বলবো তার একটা অসিলেশন কমপ্লিট হলো, বুঝতে পারলে? তার একটা অসিলেশন কমপ্লিট হলো। এবং এইখান থেকে এই পুরো টাইমটা, এটাকে আমরা কী বলবো? একটা টাইম পিরিয়ড। তাহলে এইটা কত হবে? T/2। এটা কত হবে? 0। বুঝতে পেরেছো? এটাকে লিখে নাও। এবং এই যে পুরো ডিস্টেন্সটা যে কভার করলো, এটা হচ্ছে তার একটা ওয়েভ লেন্থ, ল্যামডা। হলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট যে পার্টটা, সেটাকে বলে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সটা কী জিনিস? এটা বিভিন্ন সিস্টেম, যেই সিস্টেমটা অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন বা ভাইব্রেটরি মোশন শো করে, তাদের মধ্যে থাকতেই হবে, না থাকলে সেই মোশনটা হওয়া সম্ভব নয়। যেমন ধরো আজকে একটা স্প্রিং দেওয়া আছে, তার ন্যাচারাল লেন্থ আছে, যেই মুহূর্তে আমি স্প্রিংটাকে টানবো এবং তার লেন্থটা একটু বাড়িয়ে দেবো, যখনই আমি টানলাম এবং তার লেন্থটা একটুখানি বাড়িয়ে দিলাম, তো এই স্প্রিংটা উল্টো দিকে একটা ফোর্স দিতে স্টার্ট করবে, এটাকে আমরা বলছি স্প্রিং ফোর্স। যদি আমি এক্স পরিমাণ ইনক্রিজ করি এটাকে, তাহলে এই যে স্প্রিং ফোর্স আমরা জানি যে এর ভ্যালু কত হয়, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। মাইনাস এই জন্য আছে কারণ যেদিকে ফোর্স লাগছে তার উল্টো দিকে এর মোশনটা হবে। আমি ফোর্স কোন দিকে দিচ্ছিলাম? এই দিকে, কিন্তু স্প্রিং ফোর্স কোন দিকে? উল্টো দিকে। তো আমি টানলাম এই দিকে, তো স্প্রিং ফোর্স এই দিকে যাচ্ছে এবং ইলংগেট হচ্ছে সেটা এইদিকে, স্প্রিং ফোর্সের উল্টো দিকে ইলংগেশন, যে জন্য মাইনাস কে এক্স হবে। এই যে মাইনাস কে এক্সটা, এটাই হচ্ছে রিস্টোরিং ফোর্স। এটার কারণে যেই মুহূর্তে আমি এটাকে ছেড়ে দেবো, তখন এটা ওইদিকে যেতে শুরু করবে, আর ওইদিকে যখনই যাবে তখন সে ওইদিকে গিয়ে থামবে না, পুরো ম্যাক্সিমাম কম্প্রেসড হবে, তারপর আবার সামনের দিকে ফিরে আসবে। যেই সামনের দিকে এলো আবার কম্প্রেসড হবে, আবার সামনের দিকে ফিরে আসবে এবং স্প্রিংটার ভাইব্রেট করতে শুরু করবে।
এটা হলো কেন? কারণ এই রিস্টোরিং ফোর্সটা ওখানটাতে ছিল, যেই কারণে অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন এই সমস্ত জিনিস হওয়ার জন্য রিস্টোরিং ফোর্স ইজ দ্য মাস্ট। যারা যারা এটাকে শো করে তাদের প্রত্যেকের মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? আরেকটা আছে, সেটা হচ্ছে যে ফেসটা কী জিনিস? ফেসটা হচ্ছে যে ধরো আজকে আমি কোনো একটা ইকুয়েশন ড্র করলাম, বা সাপোজ আমি যদি একটা অসিলেশনকে দেখাই তোমাকে শো করি, তাহলে অসিলেশনটা অ্যাকচুয়ালি কীরকম লাগবে? অসিলেশনটা এরকম লাগবে যে মনে করো একটা সার্কুলার পাথ আছে, এই সার্কুলার পাথটাতে একটা কোনো পার্টিকেল আছে এখানটাতে। এখন আমি কী করছি, পার্টিকেলটা যে ছায়া সেটাকে আমি অবজার্ভ করছি। এখান থেকে লাইট জ্বালিয়ে রেখেছি আমি একটা, এই লাইটটা পড়বে এবং এটা ছায়াটাকে আমি অবজার্ভ করবো এই লাইনটার উপরে। তো দেখা যায় যখন এই পার্টিকেলটা এখানে আসবে তখন এর ছায়াটা পারপেন্ডিকুলারলি নিচের দিকে আসবে। যখন এটা এখানে চলে আসবে তখন এর ছায়াটা এখানে আসবে। যখন এটা এখানে তখন ছায়াটা এখানে। আবার যখন এটা এইদিকে আসবে তখন কি হবে? ছায়াটা পারপেন্ডিকুলারলি নিচের দিকে। আবার এখানে এলো, ছায়াটা এখানে চলে এলো, বুঝতে পারলে? তারপর যখন আবার এই ছায়াটা নিচে আসবে তখন এখানে আসবে, যখন এখানে আসবে যখন, তখন এখানে থাকার সময় এখানে, আবার তারপর এখানে চলে এলো। তো এইখান থেকে স্টার্ট করলো এবং সে ঘুরতে ঘুরতে আবার এখানে ফিরে এলো। তার মানে তার একটা অসিলেশন কমপ্লিট হলো। এখন যখন সে এখানে ছিল তখন সে কতটা অ্যাঙ্গেল তৈরি করছিল সেন্টারের সঙ্গে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ফাই। যখন এখানে ছিল তখন এইটা হবে তার ফাই, যখন এখানে ছিল তখন এইটা হবে তার ফাই, বুঝতে পারছো? তো এই যে কতটা করে অ্যাঙ্গেল তারা ক্রিয়েট করছে, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় তাদের ফেস, বুঝতে পারছো? মানে কতটা অ্যাঙ্গেল আছে সেই পার্টিকেলটা, কেসটা বুঝতে পারছো হ্যাঁ কি? এবং এটা সবার ক্ষেত্রেই সম্ভব, যে কোনো ওয়েভকেই আমি এরকম ধরে সার্কুলার ফর্মে রিপ্রেজেন্ট করে কোয়েশ্চেন সলভ করতে পারি। আর এই ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় প্লাস এ, আর এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় মাইনাস এ, আর এইটা হচ্ছে তার মেইন পজিশন, বুঝতে পারলে? এটাকে লিখে নাও, তারপর কিছু ডেফিনিশনস লিখবো এবার। স্যার 15 জানুয়ারির এক্সামের সিলেবাসটা কি? পুরো থার্মোটা তো সব, পুরো থার্মালের সবটাই আসবে, আর সম্ভবত এসএইচএমটা আসবে। দাঁড়াও এক সেকেন্ড দেখে বলছি। এসএইচএম ওয়েভ যেটা এখন করাচ্ছি, কাইনেটিক থিওরি অফ গ্যাস থার্মাল এক্সচেঞ্জ, মানে পুরো থার্মালের পার্টটা, আর এসএইচএম আর ওয়েভ, বুঝতে পেরেছো? এইটা হবে, হ্যাঁ স্যার। তার আগে শেষ হয়ে যাবে এটা। এটাই লাস্ট চ্যাপ্টার, এটা হলো 11 শেষ। তারপর বাকি যে সময়টা থাকবে সেই দিনগুলোতে আমরা নিউমেরিক্যাল শুধু সলভ করব, কারণ থিওরি সব চ্যাপ্টারের পড়া শেষ হয়ে যাবে। দাঁড়াও এক সেকেন্ড, তাহলে কি গলায় ব্যথা হলে বেশিক্ষণ কথা বলা চাপ হয়ে যায়, এটা হচ্ছে মুশকিল। ধরো এরকম ধরো যদি হতো না, যে সেকেন্ড গলা পাওয়া যেত ভাড়া করা, তাহলে খুব ভালো জিনিস হতো, জানো তো? এবার আমি ভাবলাম যে যেখানে খাসি বাসি কাটে ওই সব গলাগুলো নিয়ে আসবো, কিন্তু খাসির গলা যদি লাগায় না, তাহলে সেক্ষেত্রে কী হতো, খাসির মতন আওয়াজ বেরোবে, ছাগলের মতন আওয়াজ বেরোবে, গরুর মতন বেরোবে। তো ওই জন্য দিলাম ওগুলো নিয়ে লাভ নেই। মানুষের গলা নিতে চেষ্টা করলাম, কিন্তু লোকে বলে নাকি মানুষের গলা নিতে গেলে ফাঁসি হয়ে যাবে, তারপর তার লাভটা কি? ওই জন্য কিছু করলাম না। দেখা যাবে, পেয়ে যাবো, খুঁজছি তো। তোরা কেউ দেবে গলা? কদিনের জন্য ভাড়া দেবে? হ্যাঁ দেবে কেউ? না স্যার। এটুকু উপকার করতে পারলে না। চলো লেখো, প্রথমটা লেখো, মেইন পজিশন। স্যার আপনি এক কাজ করুন, আপনি বোর্ডে লিখুন, আমরা টুকে নিচ্ছি। বোর্ডে লিখলে টুকলে তো হবে না, লেখো, মুখে বলছি, তোমরা লেখো। ও গলারও হ্যাবিট হয়ে গেছে, ও তো এরকম জিনিস আজকে ফেস করছে না, অনেক দিন ধরেই ফেস করে, ওর হ্যাবিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? ও আর গায়ে নেয় না। এবার লেখো মেইন পজিশন, তাই না? মারতে মারতে গন্ডারের চামড়া হয়ে যায়,
ওরও তাই হয়েছে, গন্ডারের গলা হয়ে গেছে। মেন পজিশনটা লেখো। দ্য পয়েন্ট অ্যাট হুইচ the restoring force on the particle is zero and potential energy is minimum is known as its mean position. লিখেছো? হ্যাঁ স্যার। এরপর লিখো রিস্টোরিং ফোর্স। The force acting on the particle which tends to bring the particle towards its mean position is known as restoring force. লিখেছো? ফুল স্টপ। restoring force always act in a direction opposite to that of displacement. Full stop. Displacement is measured from the mean position. লিখেছো? Displacement is measured from mean position. হলো? হ্যাঁ স্যার। এরপরে লেখো অ্যামপ্লিটিউড। লেখো the maximum ব্র্যাকেটে লেখো পজিটিভ or নেগেটিভ value of ব্র্যাকেটে কি লিখবো স্যার? positive or negative value of displacement of particle from mean position is defined as amplitude. লিখেছো? হ্যাঁ স্যার। নেক্সট লেখো টাইম পিরিয়ড। দেখো
the minimum time after which the particle keeps on repeating, the particle keeps on repeating তো তাড়াতাড়ি লেখা আছে, 8:30 দিয়ে শেষ করে দেবো, বুঝতে পারলে? আর বেশিক্ষণ আর কথা বলতে পারছি না। The particle keeps on repeating its motion is known as its time period. বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো, ধরো ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে কোনো একটা পার্টিকেল একটা সার্কেল কমপ্লিট করলো, তার মানে সে কত অ্যাঙ্গেল কভার করছে? 360 ডিগ্রি। মানে 2π। হয়তো টাইমটা কত হবে? আমি লিখতে পারি যে ওমেগা ইন্টু টি মানে 2π। বলো পারি কি না বলো, খুব কমন সেন্সে ভাবো। ধরো আমি বললাম যে এক্স ডিস্টেন্স টি টাইমে কভার করলো, তার হ্যাঁ স্যার ভেলোসিটি ভি, পারি। তাই না? কোরিলেট করে দেখো একবার। যদি আমি তোমাকে বলি যে এক্স ডিস্টেন্স কভার করছে টি টাইমে ভেলোসিটি ভি নিয়ে, তাহলে আমি বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু টি, তাই না? এখানে কি হচ্ছে, 2π কভার করছে ওমেগা স্পিড নিয়ে, এবং 2π করা মানে কি পুরো সার্কেলটা তার কমপ্লিট হয়ে গেলো, যেখান থেকে স্টার্ট করলো সেখানেই সে ফিরে এলো। তাহলে কত কভার করছে, কত টাইম হবে তার টাইম পিরিয়ড, তাই না? তাহলে আমি টাইম পিরিয়ড সমান বলতে পারি সেটা কত হবে, 2π/ω। বুঝতে পারলে? এটাকে বলে টাইম পিরিয়ড। আর 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন সে কমপ্লিট করছে, মানে 1 সেকেন্ডে এরকম কতবার সে ঘুরছে, এটাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে দেখানো হয়, এটা কীরকমভাবে লেখা হয়, 1/t, মানে হচ্ছে যে ω/2π। এটাকে লিখে নাও, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। হয়ে গেছে স্যার। চলো, এবার লেখো ফেজ। লেখো ফেজ, লেখো phase of a vibration, phase of a vibratory particle phase of a vibrating particle at any instant is the state of at state of the vibrating particle regarding its displacement its displacement and direction of vibration at that particular instant.
Direction. of vibration at that particular instant. বুঝেছো? তোমার মাথায় কোয়েশ্চেন আসবে, কি বললো, একটা ফেজ একটা পার্টিকেলের স্পিডকে বোঝাতে পারে? কারণ তাই তো লেখা আছে যে আমরা যে ফেজ অ্যাঙ্গেলটাকে দেখলাম, ওই অ্যাঙ্গেলটা বলছে নাকি যে হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটা বলছে নাকি একটা কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টে একটা কোনো পার্টিকেলের মোশনকে, তার স্টেটটাকে দেখাতে পারে, তাই না? তোমার মাথায় কোয়েশ্চেন আসবে যেটা কী করে সম্ভব হয়, একটা ফেজ অ্যাঙ্গেল সেটা কী করে তার মোশনকে বা তার পার্টিকেলটাকে দেখাবে, তাই না? তোমার মনে হবে এটা দেখানো সম্ভব বাস্তবে। জিনিসটা কীভাবে দেখানো সম্ভব দেখো, যখন কোনো পার্টিকেল এসএইচএম পারফর্ম করে তখন সেই ক্ষেত্রে তার যে ইকুয়েশনটা লেখা হয় সেটা এইভাবে লেখা হয় যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। এটার মানে হচ্ছে যে এটা হলো তার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা, ওমেগাটা তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, টিটা হলো যে পার্টিকুলার টাইম আমি সেটাকে অবজার্ভ করছি, ফাইটা হলো তার কতটা অ্যাঙ্গেলে এখন সে আছে। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ভি, তাহলে ভি মানে কত, ডিওয়াই বাই ডিটি। এবারে কত আসবে, এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিটি টু, এর মানে কত পাবে, এ ওমেগা স্কোয়ার সামনে মাইনাস থাকবে কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এটা আসবে। তো যদি তুমি এটা কোনো পার্টিকুলার এই যে পোর্শনটা আছে না, এইটাকে বলা হয় তার ফেজ। তো এটা যেরকমভাবে অ্যাঙ্গেলের ভ্যালুটা আসবে তুমি তার অ্যাকর্ডিং সাইনের ভ্যালু পাবে, পাবে কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ তুমি কোনো পার্টিকুলার টাইমে তুমি তার ফেজ দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে যে সেই সময় তার কত পজিশন, তার কত ভেলোসিটি, তার কত অ্যাক্সিলারেশন তুমি সব কিছুই জানতে পারছো। তো ওই জন্য বলা হচ্ছে যে ফেজ হলো সেই কোয়ান্টিটিটা যেটাকে জানলে আমি সেই মোশনটার সম্বন্ধে এভরিথিং ডিসাইড করতে পারবো, বুঝতে পারলে? এখন এই যে ফেজ জিনিসটা তুমি লক্ষ্য করে দেখো, ধরো আজকে তুমি হাঁটছো, তোমার সঙ্গে তোমার বন্ধু হাঁটছে, এখন দুজনের মধ্যে একটা ডিফারেন্স আছে, একজন সামনে একজন পিছনে হাঁটছে। ধরো তুমি পিছনে হাঁটছো, বন্ধু সামনে হাঁটছে, তোমাদের মধ্যে ডিফারেন্স আছে। ওই যে অ্যাঙ্গেলের সেন্সে বলি তাহলে আমি বলবো তোমাদের মধ্যে এই ফেজটার একটা পার্থক্য হবে, তোমার জন্য একটা ভ্যালু আসবে, এটার ওর জন্য আর একটা ভ্যালু আসবে, আসবে কি না? হ্যাঁ। তো তোমাদের মধ্যে যে ভ্যালুর ডিফারেন্সটা এটাকে বলে ফেজ ডিফারেন্স, তাকে ডেল্টা ফাই বলা হয়, বুঝতে পারলে? কত হবে, ডেল্টা ফাই। তাহলে ফেজ ডিফারেন্স মানে কি, দুইজনের ফেজের মাঝে যে ডিফারেন্স তাকে তুমি কি বলবে, ডেল্টা ফাই, ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্সকে দেখা হয় ডেল্টা ফাই দিয়ে, এর মানে কি ফেজ ডিফারেন্স। এখন এই যে ফেজ ডিফারেন্স এটা কার উপরে ডিপেন্ড করছিল, তোমার আর ওর মধ্যে সেপারেশনটার উপরে, তোমার আর ওর পজিশনটার উপরে, কত দূরত্ব তোমরা আছো, মানে তোমার আর ওর মধ্যে কতটা পাথ ডিফারেন্স, পথের পার্থক্য কতটা। আর যদি পথের পার্থক্যটা বেশি হয়ে যায় ফেজ ডিফারেন্স চেঞ্জ হয়ে যাবে, পথের পার্থক্য যদি কম হয়ে যায় ফেজ ডিফারেন্স কম হয়ে যাবে, বুঝতে পারলে? এখন এই যে পথের পার্থক্য বেশি হলো কিংবা কম হলো এই জিনিসগুলো, তো দুটো ওয়েভের মধ্যে দুটো ওয়েভ কতটা ডিস্টেন্স কভার করছে, বেশি কি কম, কি আগে গেল কি পরে গেল, কতটা ডিফারেন্স ক্রিয়েট হলো, এর উপরে ডিপেন্ড করছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত আসবে। কী করে আসে সেটাকে তুমি দেখে নাও। ধরো আজকে আমি একটা ওয়েভের কথা তোমাকে বললাম, এইখান থেকে এই অবধি তার একটা অসিলেশন কমপ্লিট হলো, টোটাল টাইম কত লাগবে, টাইম পিরিয়ডটা, এবং একটা অসিলেশন কমপ্লিট হলো তার মানে কি কত অ্যাঙ্গেলসে কভার করলো বলো, একটা অসিলেশন কমপ্লিট করা মানে 2 পাই, হ্যাঁ। তাই না? তো আর এইখান থেকে এই অবধি ল্যামডা, আমরা জানি একটা ওয়েভ, তাই তো? হ্যাঁ স্যার। তো তুমি দেখো ল্যামডা পাথ যাওয়ার জন্য বা ল্যামডা পাথ ডিফারেন্সের জন্য কতটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, 2 পাইয়ের, তাই না?
ল্যামডা পাথ ডিফারেন্সের জন্য 2 পাই এর ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, তাহলে 1 পাথ ডিফারেন্সের জন্য কত আসছে 2 পাই বাই ল্যামডা। তাহলে যদি আমি বলি যে ডেল্টা এক্স পাথ ডিফারেন্স হলো, সেই ক্ষেত্রে কত আসবে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। বুঝতে পারলে? তো ডেল্টা ফাই মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এখন ওয়েভের ক্ষেত্রে এই যে ডেল্টা এক্স, এটা তার ওয়েভের লেন্থের হিসেবে বলা হয়, যে একটা ওয়েভ 2 ল্যামডা ডিস্টেন্সে আছে, 3 ল্যামডা ডিস্টেন্স, 4 ল্যামডা ডিস্টেন্স, 1.5 ল্যামডা ডিস্টেন্স। 2 ল্যামডা মানে কি? 2 ল্যামডা মানে এই একটা ওয়েভ, তার সঙ্গে আবার একটা ওয়েভ, মানে এখন এই পুরো লেন্থটা এইখান থেকে শুরু করে এতটা 2 ল্যামডা। ল্যামডা বাই 2 মানে কি? এতটা। বুঝতে পারলে? তো এই ডিস্টেন্সটাকে আমরা এই যে ডেল্টা এক্স বললাম, তার মানে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 কি সেকেন্ড ওয়েভের জন্য কত ল্যামডা, প্রথম ওয়েভের জন্য x1টা কত হবে না প্রথমের জন্য কত ল্যামডা, তো ডিফারেন্সটা কত হবে ডেল্টা এক্স। তো ডেল্টা এক্সটা ল্যামডার টার্মে বেরোবে অলওয়েজ, মানে n ল্যামডা কিংবা 2n+1 ল্যামডা বাই 2 এরকম ফর্মে বেরোবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। চলো আজকে এতটাই থাক, তোমরা লিখে নাও, ক্লোজ করো। গুড নাইট, কালকে ক্লাসে দেখা হবে, ঠিক আছে? চলো। থ্যাংক ইউ স্যার। স্যার হয়ে গেলে লিভ করবো?